সব ভোটের আগে এদের সব জেলে পাঠানো হবে। আমি আবার বলছি, অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার, ফলতা বা সন্দেশখালিতে একটা ফলস ভোট মেরে দেখাক। ও বুঝতে পারছে না এবার কিভাবে ভোট হবে। সেই এই যে এই কেসটা খেলো, এই কেসটা কিন্তু এদের উপর উঠবে না আর। এই বিডিও বলুন, বিডিওর যে চামচারা বলুন, যারা ওখানে অফিসে কাজ করে, তাদের মোটামুটি পেনশন কিন্তু বন্ধ হয়ে গেল। স্যার, প্রথমে সিএম নিউজ মিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। প্রথমে যেটা বলবো, একদিনের বঙ্গ সফরে এসে বিজেপির চার্জশিট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত তৃণমূলের যে 15 বছরের শাসনের বিরুদ্ধে যে নানা অভিযোগ রয়েছে, সেটাই 35 পাতার একটা চার্জশিটে তিনি তুলে ধরলেন। মানে খুব দুর্ভাগ্যজনক যে 35 পাতার চার্জশিট তৈরি করার একটা স্কোপ বর্তমান গভর্নমেন্ট দিয়েছে। যে গভর্নমেন্ট 35 পাতা, তাও আমি দেখুন, আপনি দেখেছেন সবই ডটেড লাইন, তাতেই 35 পাতা হয়ে গেছে। সেটা বোঝা যাচ্ছে যে মানে গত 35 বছর, মানে গত 15 বছর, মানে কত অন্যায় একটা সরকার করেছে। এটাই বলা, মানে এই স্কোপটা কি করে পেলাম আমরা। এই স্কোপটা তো দিয়েছে, একটা লাইন ওরা দেখাতে পারবে না যে একটা লাইন ভুল লেখা আছে এর মধ্যে। তো এতটা স্কোপ কি করে দিল এরা। তো এটা বোঝা যায় যে কত অন্যায় এরা করেছে গত 15 বছর। একদিকে দেখা যাচ্ছে যে অমিত শাহ জোর গলায় বলছেন যে আগামী 6 মে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে। ঠিক তখনই অপর দিকে দেখা যাচ্ছে বীরভূমের লাভপুরে দাঁড়িয়ে অভিষেক বলছেন এবার বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। অভিষেক যেন ভাবে, আমি অভিষেককে একটা কথা বলছি, যে বলছে না ও ভাবছে যে ও গতবারের মতো ভোট করবে। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে এবার একটা ফলস ভোট মেরে দেখাক। আমি আবার বলছি, অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার, ফলতা বা সন্দেশখালিতে একটা ফলস ভোট মেরে দেখাক। ও বুঝতে পারছে না এবার কিভাবে ভোট হবে, সেই জন্য এইসব কথা বলছে। ও ভাবছে আগের মতো ওই রকম যেরকম দাদাগিরি করে ভোট করেছে, 10 লাখ ভোটে জিতেছে, সেভাবে ভোট হবে। ও বুঝতেই পারছে না কিভাবে ভোট হবে, সেই জন্য এসব উল্টোপাল্টা বকছে। তিনি আরো বলছেন যে বিজেপি 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে বলছে, কিন্তু 15টি রাজ্যে বিজেপি তো ক্ষমতায় আছে, পারলে সবাইকে টাকা দিয়ে দেখাক। কি হয়েছে, যেসব জায়গায় যে দরকার সেখানে দিচ্ছে। মহারাষ্ট্রেও দরকার নেই, ঠিক আছে, যেখানে দরকার সেখানে দিচ্ছে। ও গোয়ায় অফার করেছিল, গোয়ায় কেউ অ্যাকসেপ্ট করেনি। কেন? গোয়ায় কারো দরকার নেই, সবাই বড় লোক। তো যেখানে লোকের হাতে পয়সা আছে, দিল্লিতে কারো দরকার নেই। তো যেখানে দরকার নেই সেখানে কেন দেওয়া হবে? যেখানে দরকার এখানে সব গরিব বানিয়ে রেখে দিয়েছেন, সেই জন্য এখানে দিতে হচ্ছে লোককে। আগামী দিনে এখানে লোকজন বড় লোক হয়ে গেলে তো দরকার হবে না, লোকে চাইবেই না তোকে। যখন একজন মহিলা যদি মাসে 50 থেকে 70 হাজার টাকা আয় করে, এই লাখপতি দিদি আমাদের যে স্কিম আসছে, তখন সে বলবে না আমার 1500 টাকার দরকার নেই। এর বোঝার ক্ষমতাই নেই এসব। মানে ও তো দেখেনি, ও পিসি ছাড়া আর কাউকে দেখেনি, সেই জন্য এরকম উল্টোপাল্টা কথা বলে। তিনি দাবি করছেন যে বিজেপি চাইছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দিতে। না না, ও ব্যাপারটা বুঝতেই পারছে না। আমরা চাইছি যে মানুষ এতটা মানে ধনী হয়ে যাক যে 1500 টাকাটা মানুষের কাছে নেগলিজিবল হয়ে যায়, এবং 10 বছরের মধ্যে এখানকার মানুষের জীবন পাল্টে যাবে। 10 বছরে সিঙ্গাপুর পাল্টে গেছে, 10 বছরে সাংহাই পাল্টে গেছে, 10 বছরে পাল্টে গেছে, 10 বছরে তেলেঙ্গানা পাল্টে গেছে, অন্ধ্রপ্রদেশ পাল্টে গেছে। 10 বছরে কেন বেঙ্গল পাল্টাবে না? আমি বলছি বেঙ্গল যদি সেভাবে পাল্টে যায়, এখানকার মহিলারা বলবেন যে আমার টাকার দরকার নেই, মানে আমাদের বন্ধ করতে হবে না। যেমন লোকে গ্যাসের ভর্তুকি আপনি দেখেছেন, মোদিজি বললো যে যারা যারা দরকার নেই গ্যাসের ভর্তুকি বন্ধ করে দিন। বহু লোক ভলেন্টিয়ার অফার দিয়ে বন্ধ করে দিয়েছে। তো মানুষের হাতে পয়সা চলে এলে মানুষ সেটা বদারই করবে না। ওর বোঝার ক্ষমতা নেই ওর সেটা। ওর ধান্দা হলো লোককে গরিব বানিয়ে রাখো, রেখে আবার 2-4 পয়সা ভর্তুকি দাও, এই হলো ওদের রাজনীতি। এই যে আপনি গ্যাসের দাম বাড়ার কথা বললেন, যে এই ইস্যুটাকেই টেনে আবার অভিষেক বলছে যে মোদী সরকার কাটছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে। মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি গ্যাসের পিছনে শুল্ক নেয়। এই যে আপনি গ্যাসের যে 850 টাকা দিচ্ছেন, তার মধ্যে 350 টাকা চলে যাচ্ছে মমতা ব্যানার্জির পকেটে। রাজ্য সরকার সবচেয়ে বেশি টাকা নেয়, অন্য কোনো রাজ্য এত টাকা নেয় না। গ্যাসের দাম পশ্চিমবঙ্গে মোটামুটি সবচেয়ে বেশি। প্রথম মানে গ্যাস, আমি আপনাকে বলছি, গ্যাস, পেট্রোল, বিদ্যুৎ, ডিজেল, এই সব কিছুতে মানে প্রথম 3টে যে রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার কারণ মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি টাকা শুল্ক নেয়।
কিন্তু মমতা ব্যানার্জি তো বলছেন যে পশ্চিমবঙ্গে ভোটের কাজে ভিন রাজ্য থেকে সরকারি কর্মীরা আসছেন, ইতিমধ্যে দলে দলে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন, তাদের জন্য রান্না হচ্ছে, তার জন্য এ রাজ্যের মানুষের গ্যাসের যোগান হাহাকার হলে চলবে না। এবার ঘটনা হচ্ছে যে এইরকম একটা লোককে কেউ ভোট দেবে? এটা চিফ মিনিস্টারের স্টেটমেন্ট। আপনি 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 নিজে বলুন, এই কথা আপনি শুনলে আপনি আপনি আপনার বাড়ির লোককে বলবেন কেউ ভোট দেবে? এটা 15 বছর চিফ মিনিস্টার দেখেছেন, দুবার রেলমন্ত্রী দেখেছেন, এটা তার ম্যাচিউরিটি লেভেল। আমি কি মন্তব্য করবো? এগুলো তো মানে একটা বাচ্চারা এই ধরনের কথাবার্তা বলে, মানে একদম বাচ্চারা, মানে একদম ছোট ক্লাস 5-6 এর বাচ্চারা যেভাবে কথা বলেন উনি সেভাবে কথা বলছেন। আমার কোনো এই উত্তর দেওয়ার কোনো দরকারই নেই, মানে একেবারে মানে মানে শিশুসুলভ কথাবার্তা, এটুকুই বলতে পারি, এর বেশি কিছু বলার নেই আমার। তো তাহলে ওরা কি, ওরা আসবে না আপনাকে ছেড়ে দেবে রিগিং বুথ দখল করার জন্য? আপনি রিগিং বুথ দখল করে ভোটে জিতে বেরিয়ে যান, এবার সেটা হবে না, আমি বলছি তো। এবার কিন্তু এমনকি আমি বলছি, ডায়মন্ড হারবারটা রিগ করতে পারবে না, ডায়মন্ড হারবার রিগ করতে পারবে না। বুঝতে পারছে না ব্যাপারটা? কিন্তু ওইদিকে তৃণমূলও তো কোমর বেঁধে নামছে। দেখা যাচ্ছে যে সভা মঞ্চ থেকে অভিষেক 5টা প্রতিজ্ঞার কথা ঘোষণা করলেন। আজীবন লক্ষ্মীর ভান্ডার, সকলের বাড়িতে নলবাহিত পরিশ্রুত জল। লক্ষ্মী ভান্ডার আমি আপনাকে বললাম। নাম্বার 2 কি? পরিশ্রুত জল। পরিশ্রুত জল। তা পরিশ্রুত জল 15 বছর দেওয়ার কথা মনে পড়েনি? 15 বছর পর মনে পড়লো যে পরিশ্রুত জল দিতে হবে? এই 15 বছর লোককে পচা জল খাওয়ালেন কেন? নাম্বার 3 কি বলছেন? দুয়ারে দুয়ারে স্বাস্থ্য মডেল। দুয়ারে দুয়ারে স্বাস্থ্য মডেল। আরজিকর নীলরতনে গিয়ে স্বাস্থ্যের পরিষেবা পাওয়া যায় না, দুয়ারে দুয়ারে স্বাস্থ্য মডেল যদি উনি সারা জীবন দেয়, তার মানে কি আরজিকর আর নীলরতনের অবস্থা আর সারা জীবন চেঞ্জ হবে না? মানে উনি দুয়ারে দুয়ারে স্বাস্থ্য দেন কেন? যেহেতু হসপিটালগুলোর অবস্থা খারাপ, তার মানে এই হসপিটালের অবস্থা আর কোনোদিন ভালো হবে না, সেটাই উনি বোঝানোর চেষ্টা করছেন। এর পরে 4 নম্বর, পরে রয়েছে যে সব প্রবীণদের বার্ধক্য ভাতা। তো সে তো সবাই দিত, সারা ভারতবর্ষ দেওয়া হয়, উনি নতুন কি করে কি দিচ্ছেন? পেনশন যোজনা চালু হয়েছে, অটল পেনশন যোজনা চালু হয়েছে, তো উনি কি দিচ্ছেন এটা নতুন করে? আর এটা তো যে কোনো গভর্নমেন্ট এনে দেবে, আমরা আরো বাড়াবো সেটা। নেক্সট, লাস্ট হচ্ছে সমস্ত আবেদনকারীকে পাকা বাড়ি পাকা বাড়ি দেওয়ার প্রতিজ্ঞা গতবার করলেন। বলেছিল সবাইকে নাকি ডবল ডবল করে চাকরি দেবে, এখন পাকা বাড়ি। এই কয়েকদিন আগে বললো কাঁচা বাড়ি, কয়েকদিন আগে বললো যে 1 কোটি লোককে কাঁচা বাড়ি দিয়েছি। তারা কাঁচা বাড়ি দিলেন কেন? একবারে পাকা বাড়ি দিয়ে দিতে পারতেন। কাঁচা বাড়িটা কি বলুন তো? এই কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বলেছেন যে 1 কোটি নাকি কাঁচা বাড়ি দিয়েছেন। কাঁচা বাড়ি জিনিসটা কি আপনি বলুন তো আমাকে? তো কাঁচা বাড়ি মানে কি পুরো টাকাটা খেয়ে নিয়েছে আর কি, মানে পার্টি ফান্ডে চলে গেছে, এখন বলছে পাকা বাড়ি দেবো। নেক্সট কোশ্চেন। এই কটাই প্রতিজ্ঞা ছিল। আচ্ছা, হ্যাঁ। একটু অন্য প্রসঙ্গে আসি। হিংসামুক্ত অবাধ ও সুষ্ঠু ভোট করতে বদ্ধপরিকর এবারে নির্বাচন কমিশন। ভোটের আগে দেখা যাচ্ছে থানার ওসিদের একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে। এর মধ্যে রয়েছে যে ফৌজদারি যে কটা মামলা রয়েছে তার দ্রুত তদন্ত শেষ করতে হবে, জামিন অযোগ্য যে ওয়ারেন্ট সেগুলো কার্যকর করতে হবে, 10 দিনের বেশি কোনো ওয়ারেন্ট ঝুলিয়ে রাখা যাবে না, এরকম আরো কিছু নির্দেশিকা দিয়েছে। তার মধ্যে এটাও রয়েছে যে পলাতক ওয়ান্টেড আসামিদের একটা তালিকা তৈরি করতে হবে, অপরাধ প্রবণ বা মাদক কারবারিদের এলাকা চিহ্নিত করতে হবে, দিনরাত নাকা চেকিং হবে। মানে নিরাপত্তায় পুরো মুড়িয়ে ভোট করাতে চাইছে এবারে নির্বাচন কমিশন। কতটা নিরপেক্ষ হতে পারে? নিরপেক্ষ তো 100% হবে, এবং আমি আবার বলছি, মানে যেখানে সবচেয়ে বেশি রিগিং হয়, যেমন ডায়মন্ড হারবার, ফলতা, তারপর ধরুন আপনার এই সন্দেশখালি, তারপর ধরুন এই আপনার কলকাতার মধ্যে বন্দর এলাকা, এইসব জায়গায় পর্যন্ত একটা ছাপ্পা ভোট এরা ফেলতে পারবে না। আর এই যত গুন্ডা বদমাস যারা এদের আছে, যাদের এদের সঙ্গে ঘোরে, প্রমোটার, তারপরে এই গাজার ব্যবসা করে, সব ভোটের আগে এদের সব জেলে পাঠানো হবে। এটা আগে একসময় পাঠানো হতো, আগে একসময় ভোটের আগে এদের ধরে ধরে জেলে পাঠানো হতো, মাঝে 15 বছর বন্ধ হয়ে গেছিল, এদের সব ধরে জেলে পাঠানো হবে। অপরদিকে দেখা যাচ্ছে জঙ্গিপুরে রামনবমীর মিছিলে একটা মারাত্মক অশান্তির সৃষ্টি হয় এবং একজন আরএসএস এর সদস্যকে গ্রেফতার করা হয়। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরাও তো রামনবমী পালন করি, কিন্তু আমরা দাঙ্গা করি না বিজেপির মতো। প্রথম কথা হচ্ছে যে আজ থেকে 3 বছর আগে মমতা ব্যানার্জি বলতেন, যখন জয় শ্রীরাম বলেছে বলে আমাকে গালাগাল দিচ্ছে, অর্থাৎ রামের নাম নাকি গালাগাল দেওয়া। এই 3 বছর আগে আপনি পেয়ে যাবেন, মানে ইউটিউবে গেলে পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে যে গন্ডগোল লাগিয়েছে, ওখানে মুসলিমরা গন্ডগোল লাগিয়েছে, অ্যাবসলিউটলি মুসলিমরা গন্ডগোল লাগিয়েছে, এবং ওরা আরএসএস এর একজন স্বয়ংসেবককে গ্রেফতার করেছে। মানে আপনি জানেন এখানকার পুলিশের কি অবস্থা, পুরো গন্ডগোলটা। এবং ওরা এই সহ্য করতে পারে না, ওরা এই হিন্দুরা তাদের সরস্বতী পুজো হলে সরস্বতী পুজোর মাথা ভেঙে দেয়, মা কালীর মূর্তি ভেঙে দেয়, তারপর আপনি দেখেছেন দুর্গাপুজোর ভাষণ দিতে দেয় না, তো রামনবমীতে ওই একই জিনিস করছে আর কি।
তো কিন্তু সহ্য করতে হবে। আর তো 45 দিন, তারপর বিজেপি গভর্নমেন্ট আসছে, এরপর তো মানে হিন্দুদের পুজো পশ্চিমবঙ্গে তো সহ্য করতে হয়, মুসলমানদের যদি পশ্চিমবঙ্গে থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে, নিজেদের পছন্দ মতো অফিসার নিয়োগ করেছে, আমার হাত থেকে লোক সরিয়ে রঘুনাথগঞ্জে দাঙ্গা করানো হয়েছে, রানীগঞ্জে সভা থেকে, এমনটাই অভিযোগ করছেন তিনি। ঘটনা হচ্ছে যে আপনি কি আপনার অনুপ্রাণিত অফিসার ছাড়া কাজ করাতে পারেন না? তার মানে আপনার সরকারের নিরপেক্ষতা নেই। মানে উনি এখানে বলার চেষ্টা করলেন যে ওনার যে অনুপ্রাণিত অফিসার, গৃহপালিত অফিসার, তাদের ছাড়া উনি কাজ করতে পারেন না। কোনো নিরপেক্ষ অফিসার থাকলে উনি কাজ করাতে পারেন না। আপনি নিরপেক্ষ অফিসারদের দিয়ে কাজ করেন। আসলে ওনার অনুপ্রাণিত অফিসার থাকলে উনি ওই দুধেল গাইদের প্রোটেকশন দেওয়া এটসেট্রা এগুলো উনি করবেন আর কি। তো সেই কথাই উনি বলতে চেয়েছেন এখানে। এবারের যে যে ভোট, সেটাকে পাণ্ডব বনাম কৌরবের লড়াই বললেন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপিকে দুঃশাসন কৌরবের দল বলে তীব্র আক্রমণ করলেন। আর ওনারা পাণ্ডবের দল। হুম। পাণ্ডবের মধ্যে কি মধ্যম পাণ্ডব কে? অনুব্রত। আর সত্যবাদী যুধিষ্ঠির কে? পার্থ চ্যাটার্জি। আর ইয়ে অর্জুনকে আপনার বালু। হ্যাঁ, তারপর আর নকুল সহদেব কারা? নকুল সহদেব কারা? ওনার ভাই কার্তিক গণেশ নাকি? কারা পাণ্ডবটা কারা? উনি বলুন যে পাণ্ডব এই পাঁচজন কারা? ওনাদের দলে দ্রৌপদীকে, কুন্তিকে, ঠিক আছে, মাদ্রিকে বলুন, নামগুলো বলুন না যে কারা কারা ওনার মানে পাণ্ডব পাঁচটার লোক চাই তো? না কুণাল ঘোষ কি ওনাদের ইয়ে যুধিষ্ঠির নাকি? বলুন পাঁচটা নাম বলুন, পাঁচটা লোকের নাম বলুন যারা সৎ ওদের বাড়িতে। আমি মেনে নেবো ওরা পাণ্ডব। তিনি বলছেন বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করে দেওয়ার জন্য। বাংলাকে টার্গেট করছে কেন জানেন? ওদের পরিকল্পনা আছে বাংলার রাজ্যটাকেই উঠিয়ে দেওয়ার। আপনারা কি চান বাংলা রাজ্য উঠে যাক? খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা এইসব বন্ধ হয়ে যাক? যদি না চান তাহলে মনে রাখবেন, একটাও ভোট কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া। দেখবেন ওনার কথা শুনে লোকে হেসে উড়িয়ে দিচ্ছে। আপনারা ওনার বক্তৃতা শোনার পর যাদের জোর করে এনে বক্তৃতা শোনায়, যাদের জোর করে এনে উনি বক্তৃতা শোনান, আপনি তাদের গিয়ে বলবেন যে আচ্ছা পিসিমণি যে বক্তৃতা দিলেন, আপনি তাদের কাছে গিয়ে মাইকটা ধরবেন যে পিসিমণি যে বক্তৃতাগুলো শুনলেন, এই বক্তৃতা আপনি বলুন তো, আরেকবার রিপিট করুন তো, দেখবেন বলতে পারছে না। সবাই জানে এসছি ওখানে ওই ঝাল চানাচুর আর ইয়ে মুড়ি খেতে, তো খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। ওনার এইসব মিথ্যা কথা কেউ এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়। আপনি ওই যারা ওই নেতা ফেতা আছে তাদের জিজ্ঞেস করবেন যে উনি কি কথা বললেন, এটা রিপিট করুন তো, কেউ শোনে না। ওনাকে কেউ সিরিয়াসলি, ওনার দলের লোক সিরিয়াসলি নেয় না। নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলের ভোটের ট্রেনিং চলাকালীন দেখা গেছে যে স্ক্রিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভার্টাইজমেন্ট চালানো হয়, এবং তখন ভোটের ট্রেনিং হওয়ার সময় তার সঙ্গে গতকাল সৈকত চট্টোপাধ্যায়, হ্যাঁ, সৈকত চট্টোপাধ্যায় গতকাল আমার সঙ্গে দেখা হয়েছিল ভদ্রলোকের। মানে খুব আনফর্চুনেট। এবং এরা মানে আমি জানি না মানে এটা মূর্খ নাকি, কিছু এডুকেটেড লোককে আপনারা ডেকেছেন। এই এডুকেটেড লোককে আপনারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ফটো লাগানো কতগুলো অ্যাডভার্টাইজ দেখিয়ে তাদের আপনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। প্রথমত এটা একটা মূর্খতা। মানে কেউ মূর্খ না হলে কেউ এই ধরনের কাজ করে না। ধরুন কোনো স্কুল টিচার, প্রফেসর, ভিডিও এই লেভেলের লোককে যদি আপনি ওই অ্যাডভার্টাইজটা দেখান, সেই লোকটা যদি মমতা ব্যানার্জির এগেনস্টে থাকে, সেই অ্যাডভার্টাইজটাতে কি মমতা ব্যানার্জির পক্ষে চলে আসবে? তাহলে এই পাঙ্গা নেওয়াটার কোনো দরকার ছিল না। তাহলে এই পাঙ্গাটা এরা নিল কেন? পাঙ্গাটা নিয়েছে কারণ এদের ইয়ে হলো যে অভিষেক ব্যানার্জিকে বলা যে দাদা দেখুন আমি এটা দেখিয়ে দিয়েছি, এই এই ভিডিও শোটা দেখিয়ে দিয়েছি, আমাকে দুটো বাড়ি প্রমোটিং করতে দেবেন বা দুটো জায়গায় রাস্তা দখল করে দুটো দোকান করতে দেবেন। মানে আমি অদ্ভুত ব্যাপার। মানে এই ধরনের মূর্খামো, এই ধরনের জিনিস করার তো দরকার নেই। তারপর কি করলেন? এই মাস্টারমশাইকে ধরে মারলেন। এই যে মাস্টারমশাইকে ধরে মারলেন, সারা পশ্চিমবঙ্গের লোক জেনে গেল যে আপনারা কি মূর্খামো করছেন। আপনারা যেখানে নাকি দেখানোর, যে জিনিস দেখানোর কথা না সেখানে সেই জিনিস দেখাচ্ছে। কি করবেন আপনারা? এই আপনাদের 15 বছরের কৃতিত্ব জানতে কোন লোকটার বাকি আছে পশ্চিমবঙ্গে? আপনারা কোন অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছেন দেখিয়ে আপনারা প্রমাণ করতে চাইছেন যে আপনারা গ্রেট? কেন এসব করছেন আপনারা? ঠিক আছে, আর কি বলবো, আর মাত্র 40-45 দিন যা করার করে নিক আর কি। এমনকি তাকে হুমকিও দেওয়া হয় যে বাইরে গেলে মার্ডার করে দেওয়া হবে। সেটা তো ওরা সবাই, দেখুন ওইসব ক্ষমতা এদের নেই, ঠিক আছে, ওইসব নেই। ওটা মানে আমি বলার কিছু নেই। মানে এখন দেখেছে ছোটখাটো মাস্টারমশাই চেহারা, আরে 45 দিন পর তুই যাবি কোথায়? এই যে আজকে কেসটা খেলো এরা, এই যে এই কেসটা খেলো, এই কেসটা কিন্তু এদের উপর উঠবে না আর। এই ভিডিও বলুন, ভিডিওর যে চামচারা বলুন, যারা ওখানে অফিসে কাজ করে, তাদের মোটামুটি পেনশন কিন্তু বন্ধ হয়ে গেল। তাদের চাকরিও করতে হবে না, পেনশনও বন্ধ মোটামুটি। তো আমি জানি না কেন এরা এইসব বোকামোগুলো করছে আর কি।
কিছুদিন আগে আমরা দেখেছি যে কয়লা মামলা সেই নিয়ে বিতর্কের শেষ নেই, রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। আবার আমরা ভোটের আগে দেখতে পাচ্ছি ইডির নজর এই দিকেই। প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের পর এবার কুলটি, রানীগঞ্জ ও দুর্গাপুরে পুলিশ অফিসাররাও ইডির নজরে পড়েছে। চুরি করলে ইডির নজরে পড়বেই, চুরি করলে তো পড়বেই। এখন ইডি অ্যাকশন তো নেই, ইডি অ্যাকশন নেই। আবার দেখবেন ইডি নজরে পড়েছে, ইডি ধরলো অভিষেক মনু আর আমার আপনার ট্যাক্সের পয়সা অভিষেক মনু সাংবিকে আর কপিল সিব্বালকে পাঠিয়ে দেওয়া হলো ওদের বাঁচানোর জন্য। দেখুন কি হয় আগামী দিনে। অসংখ্য ধন্যবাদ। ममता बनर्जी को मैं पूछना चाहता हूं कि आप क्या बंगाल की जनता को इसका जस्टिफिकेशन दे पाएगी? टीएमसी के शासन में कानून और व्यवस्था का संपूर्ण पतन हो चुका है। 300 से ज्यादा पॉलिटिकल पार्टी के, विशेषकर भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का हत्या हुआ है और हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी पर भी पश्चिम मेदिनीपुर में हमला किया गया। हमारे तत्कालीन राष्ट्रीय अध्यक्ष श्रीमान नड्डा जी की गाड़ी पर भी हमला किया गया। बंगाल में राजनीतिक हिंसा मानो चुनाव जीतने का पर्याय बनाकर ममता बनर्जी जी ने रख दिया। बंगला अस्मिता पर भी ढेर सारे हमले किए। संसद में वंदे मातरम के 150 साल की गौरवमयी चर्चा होती है, टीएमसी इसका विरोध करती है। बांग्ला पाठ्य पुस्तकों में उर्दू शब्द शामिल कर दिए जाते हैं। खुदीराम बोस के लिए पाठ्य पुस्तक में अपशब्द कहे जाते हैं। सनातन धर्म के लिए गंदा धर्म ऐसा धड़ल्ले से बोला जाता है। हरिचंद और गुरुचंद ठाकुर के पवित्र नामों को भी अपमानित किया जाता। मैं नहीं मानता कि आज का बंगाल कवि गुरु का बंगाल रह गया है। ममता बनर्जी के शासन में बंगाली अस्मिता भी नीचे 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 पाताल तक औद्योगिक कब्रिस्तान के रूप बंगाल को आज जाना जाता है। ढेर सारी इंडस्ट्री यहाँ से चली गई। ममता जी के चेहरे पर शिकन नहीं। ममता जी को इंडस्ट्री जाने से ज्यादा घुसपैठियों के वोट मतदाता सूची में रह जाए इसकी चिंता है। ममता जी ने इतनी चिंता अगर इंडस्ट्री की करी होती तो इतनी इंडस्ट्री बंगाल छोड़कर न जाए। और एफडीआई का प्रवाह 30% गिरकर सिर्फ 2662 करोड़। इतने बड़े बंगाल में यहाँ से 40 लोकसभा की सीटें जाती हैं, 2662 करोड़ का एफडीआई। वाह मित्रों, किसी भी प्रकार से 15 साल में माँ माटी मानुष का जो नारा लेकर ममता जी आई थी, वो नारे को हर तरह से द्रोह करने का काम स्वयं ममता बनर्जी की पार्टी ने किया है, उनकी सरकार ने किया है। और पूरी तृणमूल कांग्रेस, पूरे उनका कैडर कटमनी और सिंडिकेट में व्यस्त हुई है। जनता त्रस्त है, जनता बदलाव मांग रही है। मुझे पूरा विश्वास है कि बंगाल की जनता नरेंद्र मोदी जी के नेतृत्व में यहाँ भारी बहुमत के साथ भारतीय जनता पार्टी को चुनकर भाजपा की सरकार बनाने जा रही है। और मैं बंगाल की जनता को आज की प्रेस वार्ता के माध्यम से प्रार्थना करना चाहता हूं कि हमारा जो घोषणा पत्र आएगा, वो घोषणा पत्र में ये आरोप पत्र के अंदर जो जो चीजें बताई गई है, जिससे बंगाल को नीचे 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 पहुंचाया है, वो बंगाल को कैसे उठाना और कवि गुरु की कल्पना का सोनार बांग्ला बनाने का हमारा एक्शन प्लान क्या है, रोड मैप क्या है और कार्य योजना क्या है, वो भी हम हमारे घोषणा पत्र में लेकर आएंगे। मैं फिर से एक बार बंगाल की जनता को अपील करना चाहता हूं, भय छोड़ दीजिए, अपने अधिकारों के लिए बाहर निकलिए, भारी मतदान करिए और तृणमूल कांग्रेस की सरकार को मूल समेत उखाड़ कर फेंक दीजिए। बहुत बहुत धन्यवाद।